ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার। যে এবিটিএ টেস্ট পেপার আছে, আমি তোমাদের আজকে দর্শনের যে লজিকগুলো আছে সেই লজিকগুলো আলোচনা করব। দেখে নাও। দেখো, তোমাদের পেজ হচ্ছে এসি 9। যাদের হয়ে গেছে তারাও একবার দেখে নাও। তোমাদের তো রিভাইজ করা হয়ে যাবে, যাদের হয়নি তারা অবশ্যই দেখো। তো দেখো, এসি 11 পাতাতে, মানে 9 পাতারই অংশ 11 পাতাতে দেখো 3-এর দাগের বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো ও তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। তাহলে আমি দেখো তোমাদের কিন্তু এইখানে আমি লিখে নিয়েছি গুণ ও পরিমাণ নির্ণয় করো, যাতে ভালো বুঝতে পারো। দেখো, তাহলে গুণ পরিমাণ নির্ণয় কত আছে? এখানে আছে 4 দুগুণে 8, চারটেই করতে হবে। 4 দুগুণে 8 আছে। হ্যাঁ, তো আমরা লজিক গুলোই করার চেষ্টা করব। লজিক গুলো করলে আমরা পুরো নাম্বার পাবো। যাদের প্র্যাকটিস হয়ে আছে তারা আরো প্র্যাকটিস করো, যাদের প্র্যাকটিস হয়ে নাই তারা একদম প্রথম থেকে প্র্যাকটিস করো। প্লে লিস্টে গিয়ে বচন চ্যাপ্টার গুলো দেখো, সেখান থেকে গিয়ে বচনগুলো প্র্যাকটিস করো আগে, তারপরে গুণ পরিমাণ দেখবে। তো দেখো, গুণ ও পরিমাণ নির্ণয় করো। আমাকে প্রথমে এই বাক্যটা দেওয়া আছে টেস্ট পেপারে, এই বাক্য থেকে প্রথমে বচন করে নিতে হবে। তার জন্য বচন করাটা আমাদেরকে মাস্ট প্রথমে শিখতে হবে। আমি তোমাদেরকে বচন করার সময় বলেছিলাম যে দর্শনের লজিক ভালো করে শিখতে গেলে বচন চ্যাপ্টারটা আগে ভালো করে শিখতে হবে। তো বচন আমরা করব। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, মানে স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে যদি বলতাম তাহলে একটা আলাদা বচন হতো। কিন্তু কদাচিৎ কথাটা থাকলে নিয়ম করা হয়েছে বচনের, যে খুব কম, কদাচিৎ, কচিৎ, এইসব নিয়ম করা হয়েছে। থাকলে পরে ও বচন হবে সদর্থক হলে। তাহলে আমরা করব এল এফ ও বচন, লজিক্যাল ফর্ম এল এফ। ঠিক আছে, ও বচন করলাম। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, তার মানে কোনো স্বার্থপর ব্যক্তি হয় অপরকে সাহায্যকারী, অপরকে সাহায্যকারী। ব্যাস হলো। এবার বলা, এটা বচন হয়ে গেল। এবার বলা হচ্ছে গুণ পরিমাণ নির্ণয় করো। দেখো, আমরা গুণ পরিমাণটা বলি তোমাদেরকে। গুণ এ বচন, ই বচন, আই বচন, ও বচন, 4টে বচন আছে। তো এ বচনের গুণ পরিমাণ ফিক্সড, ই বচনের ফিক্সড, আই বচনের ফিক্সড, ও বচনের ফিক্সড। এই ফিক্সড যেহেতু একবার দেখে নিলেই কিন্তু সেইটা আমাদের মানে ওইটাই থেকে যাবে। তো দেখো, এ বচনের গুণ পরিমাণ, এ বচনের গুণ পরিমাণটা আমি তোমাদেরকে বলেছিলাম। এখানে যদি বোঝাতে যাই আবার লেট হবে যদিও। তো দেখো, এখানে লিখি এ বচনের গুণ পরিমাণটা। এখানে লিখবে গুণ সমান পরিমাণ সমান, ঠিক আছে, গুণ সমান পরিমাণ সমান। দেখো, গুণ হচ্ছে আমাদের দুই প্রকার। গুণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এইখান থেকে দেখায়, দেখো, হয় আর নয়। হয় মানে সদর্থক, আর নয় মানে নঙর্থক। তাহলে ও বচনের গুণ হচ্ছে হয় মানে সদর্থক, তাহলে ও বচন, তাহলে এখানে হয় তো হবে না। ও বচনের গুণ সর্বদাই নঙর্থক হয়, সরি, তাহলে ও বচনের গুণ সর্বদাই নঙর্থক, তাহলে এটা নঙর্থক, তাহলে ও বচনের গুণ হবে নঙর্থক। আর পরিমাণটা কি হবে? ও বচন, এ আর ই হচ্ছে সামান্য, আর ও আর আই হচ্ছে বিশেষ, তাহলে পরিমাণ হচ্ছে বিশেষ। এই যে ও বচন যতবার হবে ততবারই শুধু গুণ নঙর্থক, পরিমাণ বিশেষ, এই কথাটা আমরা লিখবো। এটা হয়ে গেল। এখানে কিন্তু 2 নাম্বার পেয়ে গেলে। তাহলে এতটুকু লিখে 2 নাম্বার পাওয়া যাচ্ছে। তারপর দেখো, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, তাহলে এইটাকে আমরা বচন করব এল এফ ই। কি করব? কোনো বৃত্তাকার নয় বর্গক্ষেত্র এমন করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমি বলছি বৃত্তাকার বর্গক্ষেত্র নয়, বর্গক্ষেত্রের জন্য বলছি বলে। তাহলে আমার কি হবে? কোনো বর্গক্ষেত্র
নয় বৃত্তাকার। ঘুরে গেল, এখানে নিয়ম নাই কিন্তু তবুও ঘুরে গেল। আমি বর্গক্ষেত্রের জন্য বলছি বলে বর্গক্ষেত্রটা উদ্দেশ্য, আর বর্গক্ষেত্রের জন্য বৃত্তাকার কথাটা বলছি বলে বৃত্তাকার হচ্ছে বিধেয়। তাহলে হয়ে গেল আমার ই বচন। ই বচনের গুণ পরিমাণ নির্ণয় আমরা লিখে ফেলবো। গুণ সমান পরিমাণ সমান, তাহলে গুণ হচ্ছে, দেখো ই বচনের গুণ হচ্ছে নঙর্থক। নঙর্থক পরিমাণ কি ই বচন, এ আর ই বলেছি সামান্য, তাহলে সামান্য। 2 নাম্বার হয়ে গেল। বেশ, এরপরে দেখো 3 নাম্বার, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। তো এল এফ কি হবে, ছাড়া আর কেউ নয়, নিয়মের মধ্যে আছে ছাড়া আর কেউ নয় থাকলে পরে এ বচন হয়। নিয়মটা মুখস্থ করতে হবে। নিয়মে বলা হয়েছে, একটা নিয়মে বোধহয় বলা হয়েছে যদি কোনো বাক্যে শুধু শুধুমাত্র একমাত্র ব্যতীত কেউ নয় ছাড়া কেউ নয়, তাহলে ছাড়া আর কেউ নয় এইসব শব্দগুলি থাকলে পরে এ বচন করতে হবে, উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে, এ বচন করতে হবে বলেছে যখন করব, শিশুরা সরল, হ্যাঁ তাহলে সকল, এইটা এই দিকে চলে আসবে, সকল কি হবে, এটা এদিকে এলে সরল হয় শিশু, সরল ব্যক্তি লিখবো, তাহলে কথাটা শুনতে ভালো লাগবে, ব্যক্তি হয় শিশু। ঠিক আছে, সকল সরল ব্যক্তি হয় শিশু। এবার অতএব দিতে হবে। ঠিক আছে, না এটা তো হয়ে গেল, এটা তো আবর্তন বিবর্তন নয়, অতএব প্রশ্ন আসছে না, এখানে অতএব দিতে হবে। ঠিক আছে, এখানে অতএব দিতে হবে। বেশ, তো দেখো কি হবে, সকল সরল ব্যক্তি হয় শিশু। আমার গুণ পরিমাণ লিখবো, তো তোমরা জেনে ফেল, এ বচনে গুণ পরিমাণ জানা হয়নি, লিখি গুণ পরিমাণ এম লিখবো। গুণ লিখবো কি, এ বচনে গুণ হচ্ছে হয় মানে সদর্থক, দন্ত স দ থয়রে ক। আর এ বচনের পরিমাণ মানে আমি বলেছিলাম এ আর ই দুটোই সামান্য, তাহলে এ বচনের পরিমাণ হচ্ছে সামান্য। দেখো 4 নাম্বারটা করব, শতকরা 80% ভারতবাসী সৎ, মানে বেশিরভাগ ভারতবাসী সৎ। তাহলে কি হবে, অতএব দিয়ে, অতএব দিয়ে এল এফ আই। ঠিক আছে, কোন কোন ভারতবাসী হয় সৎ ব্যক্তি। ঠিক আছে, এইবার আমার এখানেও গুণ পরিমাণ কথাটা আমরা লিখব, গুণ সমান পরিমাণ সমান। ঠিক আছে, গুণ কি লিখবো, যেহেতু হয় মানে সদর্থক, আর আই বচন আর ও বচন হচ্ছে বিশেষ, তাহলে বিশেষ। বাহ, 4টে বচনই দেখো দিয়ে দিয়েছে ঘুরে ফিরিয়ে, এ ই আই ও। ঠিক আছে, তাহলে আমরা 3-এর দাগের এ অথবাটা করলাম, এবার 3-এর দাগের বি এর অথবাটা করব। ঠিক আছে, তো দেখো এর মধ্যে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলো, কোনো বুঝতে অসুবিধা নয়, যারা প্র্যাকটিস করছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগলো। এইগুলো তোমরা যারা করে ফেলেছো তারাও শুনলে তোমাদেরও ভালো লাগলো। ঠিক আছে, এরপর আমি এটা মুছে দিয়ে বিবর্তনটা করাচ্ছি। তো তোমাদের কাছে বলা, যারা নতুন একদম তারা একটা লাইক করো, আর কমেন্টে লেখো মানে কেমন লাগছে এই লজিকগুলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। দেখো পরেরটা। বেশ, দেখো আমরা কিন্তু আবর্তনে বিবর্তন কথাটা লিখে ফেলেছি। এই পৃষ্ঠাতে আমাদের করতে হবে বিবর্তনের আবর্তন। হ্যাঁ, বিবর্তনের আবর্তন মানে বিবর্তন করে তার আবর্তন করতে হবে। দেখো যে কোনো বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে। এটাকে প্রথমে বচন করব, এল এফ কি বচন, যে কোনো থাকলে পরে এ বচন হয়। তাহলে বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে, সকল বিজ্ঞানের ছাত্র হয় এই প্রশ্নের উত্তর জানা ছাত্র। তাহলে এ বচন সকল বিজ্ঞানের ছাত্র হয় এই প্রশ্নের উত্তর জানা।
উত্তর জানা ছাত্র, ঠিক আছে, বা ব্যক্তি। এবার আমার যখন বচনটা হয়ে গেল, মানে এবার বিবর্তন করতে হবে বচন করে। তাহলে বিবর্তন করতে গেলে ব্র্যাকেটে আমাকে লিখতে হবে বিবর্তন করছি, মানে বিবর্তনীয়, ঠিক আছে, বিবর্তনীয় মানে বিবর্তন করছি। এরপর এ বচনের বিবর্তন হয়, এ থেকে বিবর্তন হয় ই বচন, ঠিক আছে, এ বচনের বিবর্তন হয় ই বচন। ই বচন কি হয়? ই বচনে কোনো হয়, এস নয় পি হয়। তার মানে বিবর্তনের ক্ষেত্রে যা আছে তাই বসে যাবে, এখানে অ বসবে। তাহলে কোনো বিজ্ঞানের ছাত্র নয় এই প্রশ্নের উত্তর জানা উত্তর, হ্যাঁ, উত্তর জানা ব্যক্তি। তাহলে উত্তর জানা ব্যক্তি। দেখো উত্তর মানে হচ্ছে অনুত্তর, ঠিক আছে, সেই জন্য অনুত্তর জানাটা করলাম, উত্তর করলাম না। তা ব্র্যাকেটে কি করব? বিবর্তিত। এইবার বিবর্তিত হয়ে গেল, বিবর্তন হয়ে গেল। তার মানে বলা হয়েছে এর আবার আবর্তন করতে, তার মানে বিবর্তনের আবর্তন মানে অবলিক দিতে হবে, মাথায় রাখতে হবে, দিয়ে লিখতে হবে আবর্তনীয়। কথাটা কিন্তু আমাকে লিখতে হবে আবর্তনীয়, তৈরে দন্তে নয় দিকে উন্তস্ত, এটা কিন্তু লিখতে হবে, মানে আমি এইটার আবার আবর্তন করছি। তো দেখো অতএব দিতে হবে আবার ই থেকে আবর্তন হয় ই বচন, কোন আবর্তনে কি হয়? উল্টো পাল্টা হয়। এই প্রশ্নের অনুত্তর জানা ব্যক্তি, এই প্রশ্নের অনুত্তর জানা ব্যক্তি, কোনো এই প্রশ্নের অনুত্তর জানা ব্যক্তি নয় বিজ্ঞানের ছাত্র, নয় বিজ্ঞানের ছাত্র, ব্র্যাকেটে আবর্তিত। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার পুরো প্রশ্নের উত্তর, ঠিক আছে, 2 নাম্বার হয়ে গেল। কিন্তু তাহলে আমি বিবর্তনের আবর্তন করলাম। যাদের হয়ে আছে তারা তো অবশ্যই রিভাইজ করে নাও দেখে দেখে, আর যাদের হয়ে নাই তারা ভালো করে মুখস্থর মতন করে নাও, কারণ এইগুলো থেকে কমন আসার সম্ভাবনা থাকে কম, কিন্তু তবুও কমন চলে আসে। তারপরে আবার তোমাদের এই বছর লাস্ট ইয়ার, সেই হেতু তোমাদের কিন্তু একটা সুযোগ আছে যে সবই কমন পড়ে যাওয়ার, তোমরা শুধু প্রস্তুতি নিয়ে গেলেই হলো। এলএফ কোনো কিছু যুগপদ উত্তেজক ও নিরাপদ নয়, তার মানে কি হবে? যুগপদ মানে একসঙ্গে, উত্তেজক আর নিরাপদ নয়, তার মানে ই বচন হবে, কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ বস্তু। তাহলে এরকম করো, কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ বস্তু, ঠিক আছে, কোনো উত্তেজক বস্তু নয় নিরাপদ বস্তু। এটা কি বলেছে? বিবর্তন মানে বিবর্তনীয়, ব্র্যাকেটে বিবর্তনীয় লিখবো, বিবর্তনীয় কথাটা লিখবো। ই থেকে বিবর্তন কি হয়? ই থেকে বিবর্তন হয়, যেমন এ থেকে ই হলো, ই থেকে এ হবে বিবর্তনের নিয়ম অনুযায়ী। তাহলে কোনো বিবর্তন, এখানে অ লাগিয়ে দেব, কোনো উত্তেজক বস্তু নয় অনিরাপদ বস্তু, ব্র্যাকেটে বিবর্তিত। কেমন? ব্র্যাকেটে হয়ে গেল বিবর্তিত, আমার বিবর্তন কমপ্লিট। তারপরে বলেছে আবর্তন করতে বলেছে, সেহেতু আমি লিখবো আবর্তনীয়। আবর্তনীয় কথাটা লিখলাম। অতএব দেবো এ থেকে আবর্তন করতে গেলে আই করতে হয়, আই এর দুটো কোনো হয়, কোনো
আবর্তন করছি যেহেতু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, এইটা এইদিকে চলে আসবে। কোন কোন অনিরাপদ বস্তু, অনিরাপদ বস্তু, নয়টা আই বচন যেহেতু, সেহেতু নয়টা নয় থাকবে না, হয় হয়ে যাবে, হয় উত্তেজক বস্তু। কেমন? উত্তেজক বস্তু আবর্তন হয়ে গেল, তার মানে আবর্তিত। এইরকম করে কিন্তু আমরা করব। ঠিক আছে, এই দুটো হলো। এরপরে এরপরে আমাদের 3 নাম্বারটা দেখি। চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। 3 নাম্বারটা, চক চক করে এমন সকল বস্তু সোনা নয়। আরেকটা বলি, অল্প অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়, খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়। বেশ, দেখো 3 নাম্বারটা কি করব, এলএফ লজিক্যাল ফর্ম মানে যুক্তিসম্মত রূপটা হচ্ছে কি করতে হবে, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়, মানে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, তাহলে ও বচন করতে হবে। তাহলে কোনো কোনো চকচকে, চোখে চোখে, বেশ, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ব্যাকেটটা তো জানোই, বিবর্তন করছি মানে বিবর্তনীয় কথাটা লিখবো, বিবর্তনীয়। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা, বিবর্তন, ও বচনের বিবর্তন হচ্ছে আয় বচন, অতএব লাগবে কোনো কোনো ও আয় বচনে কোনো কোনো থাকে, কোনো কোনো ড্যাশ হয় ড্যাশ, কোনো কোনো, যেহেতু বিবর্তন করছি নামিয়ে দেবো সরাসরি, চকচকে বস্তু, হয়টা এটা হয় হয়ে যাবে নয়টা অসোনা। কেমন? ব্র্যাকেটে বিবর্তিত, অবলিক কি হবে, অবলিক আবর্তনীয়, আবর্তনীয় করলাম। এরপর আই থেকে আবর্তন কি হবে, আই থেকে আবর্তন, আই বচনের আবর্তন হচ্ছে আই বচন। কেমন? ওই ঘুরে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে, মানে এইটা এদিকে আসবে, এইটা এদিকে যাবে। কোনো কোনো অসোনা, অসোনা হয় চকচকে বস্তু। ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেট হবে আবর্তিত। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বারটা, এল এফ কি হবে দেখতে হবে, খুব অল্প সংখ্যক মানুষ স্বার্থপর নয়, খুব অল্প, যদি শুধু অল্প সংখ্যক থাকে তাহলে আই বচন, হ্যাঁ, যদি বলা হয় যে খুব কম কদাচিৎ কচিৎ, খুব কম কদাচিৎ কচিৎ ইত্যাদি শব্দগুলির মধ্যে থাকে, তাহলে পরে ও বচন করতে হবে। তাদের সঙ্গে যদি নয় থাকে তাহলে আই বচন করতে হবে। এবার অল্প খুব কম কদাচিৎ কচিৎ স্বল্প সংখ্যক, এইগুলো থাকলে ও বচন, কিন্তু অল্প সংখ্যকটা নিয়মের মধ্যে বলা হয়েছে আই বচনে করতে হবে, কিন্তু তার সঙ্গে আবার নিয়মের মধ্যে বলা হয়েছে খুব অল্প সংখ্যক, মানে খুবটা যদি অল্প সংখ্যকের সঙ্গে লাগায় তাহলে ও বচন করতে হবে, তারপরে আবার তার সঙ্গে আবার নয় আছে মানে আই বচন করতে হবে। ঠিক আছে, তাহলে মানুষ স্বার্থপর, তাহলে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, তাহলে আই বচন। কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি, কথাটা লাগাবো, ব্র্যাকেটে বিবর্তন করছি বিবর্তনীয়, হ্যাঁ, অতএবটা দিতে হবে, আই থেকে বিবর্তন হয় ও, কোনো কোনো, তোমরা জানো, কোনো কোনো মানুষ নয় অস্বার্থপর ব্যক্তি, ব্র্যাকেটে বিবর্তিত অবলিক আবর্তনীয়, মানে আবর্তন করছি, তারপরে অতএব দিয়ে ও বচনের আবর্তন হবে আই বচন, তাহলে ও বচনের আবর্তন
হবে? হবে না, লিখতে হবে আমাদের সম্ভব নয়। তাহলে ও বচনের আবর্তন সম্ভব নয়, এই কথাটা লিখতে হবে, কিন্তু ও বচন আবর্তন হয় না। এই ব্যাস, এই হয়ে গেল তোমাদের বিবর্তনের আবর্তন। এরপরে দেখো আমি 3 দাগের এ বি, সি এর দাগের কি আছে একবার দেখে নিই। বেশ, দেখো 3 দাগের যেটা করতে হয়, 3 দাগের সি এর একেরটা লিখলাম মূর্তি সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার। তো বৈধতা বিচার করতে গেলে আমরা এবার সরাসরি চলে আসবো উত্তরে। তর্ক বিদ্যা সম্মত রূপ, তর্ক বিদ্যা সম্মত রূপ, এই কথাটা আমরা লিখবো। লাল কালি ব্যবহার করবে না তোমরা, হ্যাঁ, আমার কাছে নীল কালিটা নাই বলেই লাল কালির পয়েন্টটা করছি। পয়েন্ট করবে নীল কালি আর কালো কালি দুটো ব্যবহার করবে, লাল কালি খবরদার ব্যবহার করবে না। বেশ, তারপরে দেখো আমরা কি করব এবার। প্রথমে আমরা সিদ্ধান্ত খুঁজে বার করব। সিদ্ধান্ত খোঁজার নিয়ম আমি বলেছি, কেননার আগেরটা সিদ্ধান্ত, অনেক সরকারি অফিসার অধ্যাপক, তাহলে এটাকে বচন করতে হবে, বাক্য করা আছে, বাক্য করা আছে, আমাকে বচন করতে হবে। তাহলে অনেক সরকারি অফিসার অধ্যাপক, তাহলে কোন কোন সরকারি অফিসার হয় অধ্যাপক। তাহলে আমার এইটা ধরে নিলাম আমি 3টে বাক্য, 1টা 2টো 3টে, ঠিক 1 2 3, হ্যাঁ। তাহলে আমি ধরে নিলাম এইখান থেকে শুরু করলাম, এইখান থেকে শুরু করলাম যে এখানে অতএবটা প্রথমে দেবো, অতএবটা অনেক সরকারি অফিসার অধ্যাপক, এটা সিদ্ধান্ত। তাহলে কোন কোন, তার মানে আই, আই বচন, কোন কোন সরকারি অফিসার, অফিসার হয়, হন, হন করে দিলাম, হন অধ্যাপক, ঠিক আছে। বেশ, যখনই আমার সিদ্ধান্তটা বেরিয়ে যাবে না, তখনই সিদ্ধান্তের উদ্দেশ্য পদটাকে আমরা চিহ্নিত করব, বিধেয় পদটাকে চিহ্নিত করব, তাহলে আমাদের গঠনটা করতে সুবিধা হবে। গঠনটা যখনই করে ফেলবো তখনই কিন্তু আমরা খুব ভালো সহজেই এই বৈধতা বিচার করে ফেলতে পারবো। দেখো সরকারি অফিসার এস, অধ্যাপক হচ্ছে পি, এসটা সবসময় এই বাক্যে থাকবে, তাহলে সরকারি অফিসার খুঁজে বেরাবো। এই বাক্যটা হয়ে গেছে কমপ্লিট। তারা এমএ পাস, তারা মানে কারা, সরকারি অফিসাররা এমএ পাস, তাহলে আমরা পেয়ে গেছি তারা মানে সরকারি অফিসাররা, তাহলে তারা এমএ পাস মানে সকল সরকারি অফিসার হয় এমএ পাস, তার মানে এ বচন, বচন করতে হবে সকল সরকারি অফিসার হন এম এ পাস, ঠিক আছে। সরকারি অফিসার দেখো আমি পেয়ে গেছি এস। আবার দেখো এইটা দেখো, অধ্যাপক মানে পি, সবসময় মনে রাখবে পিটা, পিটা সবসময় এই বাক্যে থাকবে। তাহলে অধ্যাপক, এই দেখো অধ্যাপক, সকল অধ্যাপক অবশ্যই এমএ পাস, তার মানে বচন করলে হয় সকল অধ্যাপক হয় এমএ পাস। হন করেছি, তাহলে হনই করতে হবে, হন এম এ পাস, তাহলে অধ্যাপকটা পি দিয়েছি। এই দেখো এই দুটোর কিছু নাম দিইনি, এই দুটোকে এম দ্বারা চিহ্নিত করি, এম দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত শিক্ষাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই পর্যন্ত শিখে গেলে তুমি শেখার কাজটা 80 ভাগ শিখে নিলে। এইটুকু লেখা লিখতে হবে আমাদের, এখন অনেক লিখতে হবে, কিন্তু শেখাটা এইটুকু লিখতে পারলে তুমি কিন্তু অনেক জেনে ফেলেছো। কোন কোন সরকারি অফিসার অধ্যাপক, এসটা বার করে নেবো প্রথমে, এসটা সবসময় মনে রাখবে এই বাক্যে থাকবে, এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, যেমন যেমন বাক্য বলবে তেমনি তেমনি। অধ্যাপকটা সব সময় ওপরের বাক্যে থাকবে, অধ্যাপকটাও এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, যেমন বাক্য বলেছে তেমনি হয়েছে বচনটা, ঠিক আছে। এরপরে আমাদের ধাপের ধাপ চলে আসবো। প্রথমে লিখবো আমরা আকারটা লিখবো, দেখো আকার, আকার লিখবো। আকার আমরা সবই দেখে দেখে লিখবো, এখন দেখো অনেক দেখে দেখে লিখে ফেলবো। এ বচন কি লিখবো, সকল পি হন এম, এটা লিখলাম। এরপরে লিখবো এ,
সকল এস হন এম, তারপর অতএব দিয়ে আই কোন কোন এস হন পি। এইটা কিন্তু আমরা লিখে ফেললাম। তাহলে কি করে লিখলাম? দেখে দেখে লিখলাম। ঠিক আছে, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে সংস্থান। দেখে দেখে লিখবো সংস্থান। তাহলে সংস্থান কি লিখবো? সংস্থানটার সংস্থানের পয়েন্ট আমি এইখানে করি। সংস্থান জায়গা নাই, তোমরা নিচেতেই করবে কিন্তু। সংস্থান, বেশ, সংস্থানের পয়েন্ট করবে আলাদা কালিতে। সংস্থান হলো, সংস্থান কি করব আমরা কিন্তু চিহ্ন, এই যে পি আর এম এইটা কিন্তু লিখবো এখানে, পি আর এম এটা লিখলাম। এস আর এম, এস আর এম এটা লিখলাম। এম এ যুক্ত করে দেব, যুক্ত করে দিলাম। এই রকম যে আকারটা পাবো তাকে বলা হচ্ছে দ্বিতীয় সংস্থান। ঠিক আছে, তাহলে আমরা এইখানে লিখবো কথাটা, এই জন্য এইখানটা ফাঁকা লিখেছিলাম, দ্বিতীয় সংস্থান। ঠিক আছে, দ্বিতীয় সংস্থান লিখলাম। 3 নম্বরে যে জায়গাটা লিখবো মূর্তি, ওই পরেই লিখি না, তোমরা আবার গন্ডগোল করে ফেলবে। মূর্তি, মূর্তি, মূর্তিটা তো আরো সহজ। মূর্তিটা দেখে নেবো এ এ আই, এই কথাটা আমরা কিন্তু লিখবো এ এ আই, বাস মূর্তি হয়ে গেল। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে বৈধতা। বৈধতা, বৈধতা, বৈধতা পয়েন্টটা, তাহলে দেখো আমরা কি কি পয়েন্ট লিখলাম। মানে আপাতত 1 2 3 4 আর একটা আছে। তো বৈধতা কি? এটা বৈধ না অবৈধ? এই যুক্তিটি বৈধ না অবৈধ আমাদেরকে সেই জন্য হিসাব করতে হবে। সেই জন্য আকারের জায়গায় আসবো। ব্যাপ্য অব্যাপ্য সংক্রান্ত 3টে দোষ আছে। ঠিক আছে, চতুষ্পদী দোষ এটা হয়নি, প্রথমে দেখে নিতে হবে চতুষ্পদী হয়েছে নাকি, না 4 পদ হয়নি। ব্যাপ্য অব্যাপ্য হয়েছে নাকি দেখি, এ বচন উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় অব্যাপ্য, আয় বচনে কোনোটাই ব্যাপ্য নয়। এইটা যদি আয় বচন হয়ে যায় তাহলে কোনো ব্যাপ্যতা সংক্রান্ত দোষই হবে না, কেননা দুটো পদই অব্যাপ্য, তাহলে ব্যাপ্যতা সংক্রান্ত দোষ ঘটেনি। ঠিক আছে, বেশ, তাহলে এই এই ব্যাপ্যতা সংক্রান্ত বলতে এস জনিত ব্যাপ্য আর পি জনিত ব্যাপ্যতা সংক্রান্ত দোষটি ঘটেনি। তার মানে অবৈধ পক্ষ দোষ হবে না, অবৈধ সাধ্য দোষ হবে না। এবার দেখতে হবে অব্যাপ্য হেতু দোষ হয়েছে কিনা। অব্যাপ্য হেতু দোষের ক্ষেত্রে বলা হয়েছে যে হেতু পদকে মানে এম কে দুটি যুক্তি বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতেই হবে। কিন্তু আমাদের দেখো এই যুক্তি বাক্যে এম দুটি যুক্তি বাক্যেতেই একবারও ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অবৈধ হয়েছে। তাহলে আমরা কি লিখবো? অব্যাপ্য হেতু দোষ। বৈধতা, আচ্ছা দোষটা আগে দোষ বলে পয়েন্ট করতে হবে, আগে দোষ, দোষ বলে পয়েন্ট করতে হবে, তারপরে বৈধতা। দোষ, দোষটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ, অব্যাপ্য হেতু দোষ হয়ে গেল। এরপরে বৈধতা, দোষ পেয়ে গিয়েছি মানে বৈধ, যুক্তিটি অবৈধ, যুক্তিটি অবৈধ পেয়ে গেলাম। এইবার আর একটা মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বিচার। বিচার, ঠিক আছে, এই বিচারটা অনেকটা বড় হবে, এতটা হবে বিচারটা। তো আমি বলছি তোমরা একবার শুনে নাও ভালো করে কি বলছি। আমরা তাহলে বিচারটা দেখবো একবার। বিচারে কি লিখবো? প্রথমে যুক্তিটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে। এই 3টে লাইন বরাবর লিখবো। কি বলা হয়েছে?
যে দোষটা ঘটেছে সেই দোষে সরাসরি চলে যাব। বলা হয়েছে যে হেতুপদকে, এম মানে হেতুপদ, হেতুপদকে যুক্তিবাক্য দুটিতে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। 10টা নিয়ম আছে, তার মধ্যে একটা এটা। হেতুপদকে যুক্তিবাক্য দুটিতে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। কিন্তু নিচে পেরাতে, কিন্তু হেতুপদ দুটি যুক্তিবাক্যের মধ্যে একবারও ব্যাপ্য হয়নি, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। হয়ে গেল, কিন্তু বেশি বড় হলো না। কি বললাম আর একবার দেখো। যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে হেতুপদকে দুটি যুক্তিবাক্যে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু এই যুক্তিতে হেতুপদ এ বচনের বিধেয় স্থানে থাকায় অব্যাপ্য হয়েছে, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে। কেমন? ঠিক আছে, এরকম করেই কিন্তু লিখবে, 4 এ 4 পেয়ে যাবে। আর একটা আছে, আমি সেইটা লিখছি। বেশ, দেখো আমরা এবার 2 নাম্বারটা আলোচনা করছি। 2 নাম্বারটা কি লিখবো? তর্কবিদ্যা সম্মত রূপে, কথাটা তো লিখতেই হবে। বেশ, প্রথমে আমরা সিদ্ধান্ত খুঁজে নেবো, কেননার আগেরটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে কি হবে? 3 নাম্বার লাইন, 1 2 3 নাম্বার লাইন। অতএব এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, কেননা আগেরটা সিদ্ধান্ত, তাহলে এ বচন, এই ন্যায়টি হয় বৈধ ন্যায়, এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। ঠিক আছে, বেশ। সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। মানে ব্যাপারটা বলি, এই ন্যায়টি এস, এই বৈধ ন্যায়টি হচ্ছে পি, এই দুটো আগে বার করে নিতে হবে। বললাম, একটু আগেই বলেছি, এসটা সবসময় এই বাক্যে থাকবে, পিটা সবসময় এই বাক্যে থাকবে। তাহলে কি হবে? এস এই ন্যায়টি, এখানে কিন্তু এই ন্যায়টি ডাইরেক্ট সরাসরি পাচ্ছি না, কিন্তু পেয়েছি এটিও 3 পদ বিশিষ্ট, তার মানে বলতে চাইছি এই ন্যায়টির কথাই। তাহলে এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট। তিন পদ বিশিষ্ট, তাহলে এই ন্যায়টি পেয়ে গেলাম, এস। বেশ, এবার বৈধ ন্যায় খুঁজবো। সকল বৈধ ন্যায়ের মতো 3 পদ বিশিষ্ট, মানে সকল বৈধ ন্যায়ের মতো এটিও 3 পদ বিশিষ্ট। এটা তো দুবার হয়ে গেছে, আর বসাতে পাবো না। তাহলে সকল বৈধ ন্যায়ের মতো 3 পদ বিশিষ্ট, তাহলে সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট, তার মানে বলতে চাইছে, তাহলে এ সকল বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট, বৈধ ন্যায় হয় 3 পদ বিশিষ্ট। ঠিক আছে, তাহলে বৈধ ন্যায় মানে এইটা পি, এইটা এম, এইটা এম। ঠিক আছে, আকার লিখবো, দেখো আকার এ লিখবো, হাইফেন দেবো, সকল এস হয়, সকল পি হয় এম, কি সকল পি হয় এম, এমনি ভাবে। লিখলাম, তারপরে এ লিখবো, এস হয় এম, সকল পাই নাই যেহেতু, এস হয় এম। তারপরে এ লিখবো, অতএব দিয়ে এস হয় পি, এস হয় পি। এ বচনে উদ্দেশ্য ব্যাপ্য বিধি অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য বিধি অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য বিধিও অব্যাপ্য। এবার আমরা সংস্থানটা লিখব। সংস্থান, সংস্থান কি হবে? এইখানে লিখব। তার আগে সংস্থানের চিহ্নটা বার করতে হবে, পি আর এম, মানে পি আর এম, মানে পি আর এম। ভালো করে দেখো এই জিনিসটা, পি আর এমটা লিখলাম প্রথম লাইন, দ্বিতীয় লাইনটা লিখবো এস আর এম, এস আর এম, দ্বিতীয় লাইনটা লিখলাম পি আর এম, এস আর এম, এম এ এম এ সব সময় যোগ করতে হবে। তাহলে এটাও হয়ে গেল আমার কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। ঠিক আছে,
হলো দ্বিতীয় সংস্থান। এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে মূর্তি। মূর্তি দেখো মূর্তি কি এ এ এ এ এ এ মূর্তি হয়ে গেল এ এ এ তিনটে মূর্তি, ঠিক আছে বেশ। এরপরে হবে তোমার মূর্তির পরে দোষ নাকি দোষ। দোষ এই দোষ নির্ণয় করতে গেলে আমাকে কিন্তু এখানে এইখানে দোষটা দেখে নেবো, চার পদ হয়েছে নাকি না, চার পদ ঘটিত দোষ হয় নাই প্রথমে। তারপর অবৈধ পক্ষ দোষ হয়েছে নাকি দেখে নেবো, না অবৈধ পক্ষ দোষ হয়নি। অবৈধ সাধ্য দোষ হয়েছে নাকি দেখে নেবো, না হয়নি। অব্যাপ্য হেতু দোষ হয়েছে নাকি দেখে নেবো, হ্যাঁ হয়েছে অব্যাপ্য হেতু দোষ। তাহলে লিখতে হবে অব্যাপ্য হেতু দোষ, ঠিক আছে। এবার তারপরে পরের পয়েন্ট হচ্ছে বৈধতা। বৈধতা যুক্তিটি অবৈধ। অবৈধ এরপর হবে বিচার। বেশ, তো এগুলো আলাদা কালিতে পয়েন্টগুলো আলাদা কালিতে করবে, হ্যাঁ সুবিধা হবে। ঠিক আছে বেশ, বিচারটা আমি বলছি একবার দেখে নাও। যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে, যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে হেতুপদকে দুটি যুক্তিবাক্যে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, কিন্তু আলোচ্য যুক্তিতে হেতুপদ দুটি যুক্তিবাক্যে একবারও ব্যাপ্য হয়নি, কাজেই যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। ব্যাস আমার কিন্তু 4×8 হয়ে গেল। হ্যাঁ এইরকম ভাবে কিন্তু ক্লিয়ার সম্পূর্ণ করে নেবে, এক পাতা পেরিয়ে যাবে, 1.5 পাতা কাছাকাছি হয়ে যাবে দেখবে। বেশ টোটালটা সবসময় মনে রাখবে যে এই লজিক করবে, প্রশ্নটাও লিখে দেবে, তাহলে খুব ভালো হবে। বেশ এরপর আমরা পরেরটা দেখছি। বেশ দেখো আমরা এবার চলে এসেছি একদম লাস্টে এর দাগের, যে দোষ বিচার করতে হবে। এটা বেশি লিখতে হয় না, বুঝতে হয় খানিক। তো দেখো কি লিখবো, তর্কবিদ্যা সম্মত কথাটা লিখবো, তর্কবিদ্যা সম্মত রূপ এই কথাটা এখানে লিখবো কিন্তু। বেশ এইবার আমাকে কি করতে হবে, যে ভাবতে হবে কি দোষ হচ্ছে, আগে ভেবে নিতে হবে। আকাশে ধূমকেতু আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হলো, মানে রাজার মৃত্যু একবারই হয়েছে, তাহলে আকাশে ধূমকেতু আবির্ভাব হয়েছে আর রাজার মৃত্যু হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে আকাশে ধূমকেতুর আবির্ভাব হলেই রাজার মৃত্যু হবে। আকাশে ধূমকেতুর আবির্ভাব হয়নি তখন কিন্তু রাজার মৃত্যু হয়নি। তাহলে আমাকে যদি এইখানে পূর্ববর্তী ঘটনাটা লিখতে হবে, দেখো পূর্ববর্তী ঘটনা এরকম লিখতে হবে। পূর্ববর্তী এটা মনে হচ্ছে কি দোষ হবে, কাকতালি দোষ হতে পারে। পূর্ববর্তী ঘটনা এরকম লিখবে, ব্র্যাকেটে কারণ, এটা অনুবর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা ব্র্যাকেটে কার্য। বেশ এবার এইখানে লিখবে, হ্যাঁ এইখানে লিখবে নঙর্থক দৃষ্টান্ত, কারণ এটা বুঝে গিয়েছি যে ব্যতিরেকী পদ্ধতি, হ্যাঁ দৃষ্টান্ত। বেশ আকাশে ধূমকেতুর আবির্ভাব নেই, রাজার মৃত্যু নেই, এই কথাটা লিখবো। আকাশে ধূমকেতুর ছোট করে লিখছি আবির্ভাব, আবির্ভাব নেই তীর চিহ্ন দিয়ে, রাজার মৃত্যু নেই, সদর্থক দৃষ্টান্ত। আকাশে ধূমকেতুর আবির্ভাব আছে, ডট ডট দেবো না, হ্যাঁ
রাজার মৃত্যু আছে। দোষ বলে পয়েন্ট না, অতএব ধূমকেতুর আবির্ভাব সমান কারণ এবং রাজার মৃত্যু সমান কার্য। এবার দোষ কি? দোষটা হবে কাকতালীয় দোষ। এবার কি হবে? এবার বিচারটাই বুঝতে হবে, তাহলে তো এগুলো লিখে দেওয়া হবে। তো ব্যাস, এর এইটুকুই পয়েন্ট। তাহলে দেখো, আমার যখন অন্ধবিশ্বাস, এই কথাটা বলি ভালো করে মনে রাখবে, কুসংস্কার এইসব নিয়ে যে দোষ ঘটবে সেইটা হবে কাকতালীয় দোষ। দেখো বলা হয়েছে আকাশে ধূমকেতু আবির্ভাবে পরেই রাজার মৃত্যু হলো, তাহলে ধূমকেতু আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ, এটা কুসংস্কার বা অন্ধবিশ্বাস। আকাশে ধূমকেতুর আবির্ভাব হয়নি, রাজার মৃত্যু হয়নি। আকাশে ধূমকেতুর আবির্ভাব হয়েছে, রাজার মৃত্যু হয়েছে। তাহলে বিচারে কি করব? যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, এটা লিখতে হবে। যে চ্যাপ্টার পড়া আমাকে সেই চ্যাপ্টারটা লিখতে হবে। যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে, এই চ্যাপ্টার দোষের চ্যাপ্টার। যুক্তিটিতে দোষ ঘটেছে, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ ব্যতিরেকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে, ওটা পরে বলবো। যুক্তিটি দোষ ঘটেছে কারণ এখানে ধূমকেতু আবির্ভাবকে রাজার মৃত্যুর কারণ বলা হয়েছে, কিন্তু ধূমকেতু সঙ্গে রাজার মৃত্যুর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এই ধারণা সম্পূর্ণ অন্ধবিশ্বাস, কুসংস্কারের বশবর্তী হয়ে করা হয়েছে। আর এখানে ব্যতিরেকী পদ্ধতি অপপ্রয়োগ করা হয়েছে, তাই ব্যতিরেকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। ঠিক আছে, এবার গুছিয়ে লিখতে হবে। যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত, যুক্তিটিতে দোষ ঘটেছে। এখানে ব্যতিরেকী পদ্ধতি অপপ্রয়োগ হলে কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে, এটা লাস্ট লাইনে লিখবো বললাম। তো লিখতে হবে যদি ধূমকেতুর আবির্ভাবের সঙ্গে রাজার মৃত্যুর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। ধূমকেতু আবির্ভাব রাজার মৃত্যুর পূর্বে হলেও নিয়ত সত্যান্তরহীন পূর্ববর্তী ঘটনা নয়, যেটা সংজ্ঞা অনুযায়ী বলা হয়। নিয়ত সত্যান্তরহীন পূর্ববর্তী ঘটনা নয়, তাই যে কোনো পূর্ববর্তী ঘটনাকে মানে কারণ বলা উচিত, কারণ বলা যায় না। কিন্তু এক্ষেত্রে রাজার মৃত্যুর পূর্বে ধূমকেতুর আবির্ভাব দেখা যাওয়ায় ধূমকেতুর আবির্ভাবকে রাজার মৃত্যুর কারণ বলা হয়েছে, তাই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং ব্যতিরেকী পদ্ধতি অপপ্রয়োগ ফলে কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে। অনেকটা বড় হয়ে গেল, একটু ছোট করে লিখবে গুছিয়ে। ঠিক আছে, এইভাবে কিন্তু বিচারটা লিখবে। তোমাদের যদি মনে হয় স্যার বিচারটা লিখিয়ে দেন, আমি বলি তোমাদেরকে লিখতে গেলে অনেকটা জায়গা লাগবে। আবার প্লে লিস্টে যাবে, দেখবে কাকতালীয় দোষটা দেখি একবার। কাকতালীয় দোষ সেখানে বিচার সহ করে দেওয়া আছে, তাহলে সেই বিচার একটা বিচার করলেই সব বিচার হয়ে যাবে। অবৈধ সামান্যীকরণ দোষে একটা বিচার করলে সব বিচার হয়ে যাবে। আমি এমন করে করিয়েছি যে একটা করে করলেই কিন্তু সব হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই সেই জায়গাটা, যদি অসুবিধা হয় অবশ্যই যাবে, অসুবিধা না হলে যাওয়ার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। তো দেখো এর পরেরটা নিয়ে আলোচনা করছি। দেখো আমরা 2 নম্বর দোষটা নিয়ে উপস্থিত হয়েছি, এটাই শেষ। তর্কবিদ্যা সম্মত রূপ কথাটা আমরা কিন্তু লিখব, তর্কবিদ্যা সম্মত রূপ। ঠিক আছে, এইবার আমরা কি লিখবো দেখে নেবো ভাবভাগে। দিনের পরে রাত্রি আসে, সুতরাং দিন হলো রাতের কারণ, মানে বারবারই দেখেছি দিনের পরে রাত্রি আসে, তাহলে দিন হলো রাতের কারণ। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 1 নং ক্ষেত্রে দিনের পরে রাত্রি আসে, 2 নং ক্ষেত্রে দিনের পরে রাত্রি আসে, এরকম করে। 1 নং ক্ষেত্রে দিনের পরে রাত্রি আসে, এই জিনিসটাই আমরা 3 বার লিখব। 2 নং লিখবো কিন্তু ডট ডট দেব না, ক্ষেত্রে দিনের পরে রাত্রি আসে।
3 নং ক্ষেত্রে দিনের পরে রাত্রি আসে, অতএব দিন সমান কারণ এবং রাত্রি সমান কার্য। এইটা আমরা তর্কবিদ্যা সম্মত রূপে লিখব। এইবার আমরা কি করব, এটাকে দোষ বলে পয়েন্ট করব। প্রথমে দোষ কি হবে, দোষ হবে এটা দিনের পরে রাত্রি আসে, মানে দোষ হবে সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। সহ কার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করার দোষ। ঠিক আছে, সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করার দোষ। এবার বিচারে যে জিনিসটা লিখবো, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। বেশ, আমি বলে দিই তো শুনে নাও। হ্যাঁ, বলছি দেখো, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে, কারণ এখানে দিনের পরে রাত্রি, মানে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে, কিন্তু দিনকে সর্বদাই রাত্রির পূর্বে ঘটতে দেখলো দিন আর রাত্রি একে অপরের কারণ নয়। এদের পেছনে একটি কারণ আছে, মূল কারণ আছে, সেই কারণটি হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। কিন্তু এখানে ভুলবশত দিনকে রাত্রির কারণ বলা হয়েছে, কাজেই যুক্তিটি দোষ ঘটেছে। এবং সেই দোষটা হচ্ছে সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। সহকার্য কাকে বলে তোমাদেরকে বলে দিই আগে। মানে অনেক সময় দেখা গেল যে আমরা দেখি একটা কারণ থেকে একটাই কার্য হয়, কিন্তু অনেক সময় দেখা গেল যে একটা কারণ থেকে অনেকগুলো কার্য হতে পারে। একটা কারণ থেকে অনেকগুলো কার্য হতে পারে। তো আমাদের দেখা গেল যে পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে। পৃথিবীর বার্ষিক গতির ফলে এদিকে শীত হয়েছে, এই বসন্ত আসছে, গ্রীষ্ম হবে, বর্ষা হবে, শরৎ হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু বার্ষিক গতির ফলে হয়। তাহলে কারণ একটা, কার্য কিন্তু অনেকগুলো হতে পারে। তাহলে আমরা দেখছি যে দিন আর রাত কিন্তু দুটোই কারণ, দুটোই কার্য। দিন আর রাত কারণ কি, কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতি। তাহলে আমরা কি বলবো বিচারটা, যুক্তিটি একটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। যুক্তিটিতে দোষ ঘটেছে, কারণ এখানে দিনকে বারবার রাত্রির আগে ঘটতে দেখে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে, কিন্তু দিন রাত্রির কারণ নয়। এদের মূল কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি, কিন্তু এখানে ভুলবশত দিনকে রাত্রির কারণ বলা হয়েছে, তাই যুক্তিটিতে দোষ ঘটেছে। এবং দোষটার নাম হচ্ছে সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। এতেই এক লাইন হয়ে গেছে, যুক্তি সহকার্যের একটিকে অপরটির কারণ বলে মনে করা দোষ। ঠিক আছে, আজকে তোমাদের একটা পেজ নিয়ে আলোচনা করতে করতে অনেক টাইম লেগে গেল, তা প্রত্যেকটা পেজ নিয়েই আলোচনা করব। যদি তোমাদের মনে হয় যে এইরকম ভাবে গোটা পেজ নিয়ে এক এক দিন আলোচনা করুন, তাহলে এইভাবে আলোচনা করব। কি হলে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবারই পরীক্ষা খুব ভালো হোক।